সরকারে থাকলে ভুল হবে। পৃথিবীর কোন সরকার আজ থেকে 500 বছর আগ থেকে এবং আগামী 500 বছর পরেও কোন সরকার নির্ভুল, শতভাগ নির্ভুল কাজ করতে পারবে না। 500 বছর আগেও কোন সরকার, 500 বছর থেকে আজ অব্দি কোন সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি, বা আগামী 500 বছর পর পর্যন্ত কোন সরকার বা তার বেশি কোন সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারবে না। সরকারে থাকতে ভুল হবেই। আমাদেরও অনেক ভুল ছিল, ভুল যে ছিল না তা, ভুল অনেকই, শুধু একটি দুটি ভুল নয়। সরকার পরিচালনা করতে গেলে অনেক ভুল হবেই। দায়িত্ব থাকে। সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? দেখুন, এখানে তো ভুল রাষ্ট্র পরিচালনা একটা বিষয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক, সেটা আরেকটি ইস্যু। হাসান মাহমুদকে একটা ভিডিও বার্তা দিতে দেখলাম। হাসান মাহমুদ বলল কি, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও দেখবেন সম্পূর্ণ ধৈর্য সহকারে। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন পর অনলাইনে বক্তব্য রাখতে দেখা গেল আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী, একসময় তিনি তথ্যমন্ত্রী ছিলেন, যার নাম আপনারা সকলেই জানেন, হাসান মাহমুদ। হাসান মাহমুদ ওরফে হাসাও মাহমুদ বিভিন্ন সময় ফানি বক্তব্য দিয়ে মানুষকে হাসিয়েছেন। এখন তিনি ভয়ে কোনো একটা খোপচির মধ্যে বসে তিনি বক্তব্য রাখছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন পরে হলেও তিনি লাইভে এসে কথা বলেছেন, বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং তিনি বলেছেন যে কেন আওয়ামী লীগের প্রতি মানুষ ক্ষিপ্ত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন পর হাসান মাহমুদ লাইভে এসে কী বললাম আমরা সেটা দেখব, এবং একই সাথে হাসান মাহমুদের বক্তব্য শুনে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক তিনি কঠিন ধোলাই করেছে হাসান মাহমুদকে। হাসনাত আবদুল্লাহ হাসান মাহমুদকে কি বলল আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আপনার কাছে আমি প্রথমেই যেটি জানতে চাইবো যে অনেকেই মনে করেন, বা এটাই হয়তো বাস্তবতা, যে রাজনৈতিক দল হিসেবে স্মরণকালের সব থেকে বিপর্যয়কর একটি পরিস্থিতি পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই সংকটের পেছনে আপনি যদি একটু বলেন যে নিজেদের দায় কতটুকু, বা আত্মসমালোচনার কোনো জায়গা তৈরি হয়েছে কিনা। এখন প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করার জন্য। প্রকৃতপক্ষে অনেক দেশের মিডিয়া এবং বিদেশের মিডিয়া অনেকেই আমাকে অনুরোধ জানিয়েছিল যুক্ত হওয়ার জন্য, কিন্তু নানা কারণে আগে যুক্ত হওয়া হয়নি। আজকে প্রথম আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এসছে। আজকে যে বাংলাদেশ মানচিত্র বিশ্বের বুকে, এবং আমরা যে বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছি, এই বহু বছরের সংগ্রাম শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এবং তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা চলাকালীন সময়ে যে সরকার ছিল, সেই সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ছিল। যেই সরকারের প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, এবং সেই সরকারই কিন্তু মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদেরকে নিয়োগ দিয়েছিলেন, এবং তারা সবাই ভাতা পেতেন, এবং অন্যান্য বিভিন্ন দপ্তর সেই সরকারের অধীনে কাজ করেছে। সেই সরকারের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে। তো বাংলাদেশ আওয়ামী লীগের বিপর্যয় ইতিপূর্বেও ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর আজকে 3রা নভেম্বর আমি যখন আপনাদের এই সাক্ষাৎকার দিচ্ছি, জাতীয় 4 নেতাকে 1975 সালের 3রা নভেম্বর হত্যা করা হয়। জাতীয় 4 নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এবং জাতীয় 4 নেতাকে হত্যা করার পর তখনও বাংলাদেশ আওয়ামী লীগ এর উপর প্রচন্ড নির্যাতন নেমে এসেছিল এবং প্রচন্ড বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছিল। এখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন, সবার সাথে যোগাযোগ রক্ষা করছেন। সুতরাং ইতিপূর্বে আরো বড় বিপর্যয় কাটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, এবং বাংলাদেশ আওয়ামী লীগ পরপর 4বার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। সুতরাং বিপর্যয় ইতিপূর্বেও আরো বড় বিপর্যয় আমরা পড়েছিলাম, এবং সেগুলো আমরা মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছিলাম। আমি একটু জানতে চাই যে 5 আগস্ট যে
পরবর্তী যে ঘটনা প্রবাহ এবং 5ই আগস্টের ধারাবাহিকতায় দলীয় সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনি বলছেন যে আপনার নেত্রী সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, আমি সে প্রসঙ্গে পরে আসছি। কিন্তু একটা কথা প্রায়শই আলোচিত হয় বিভিন্ন পর্যায়ে যে আপনাদের দিক থেকে যে এটা একটা ষড়যন্ত্র ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল। তো যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে সেটা আপনারা কেন বুঝতে পারলেন না? এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে, জাতীয় চাণ্ডাতাকেও হত্যা করা হয়েছিল। এখন দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, আমরা যে বুঝতে পারিনি তা নয়, ষড়যন্ত্র সবসময় যে ছিল সেটা আমরা সবসময় বুঝতে পেরেছি। এবং সেই ষড়যন্ত্র সম্পর্কে আমরা যে ওয়াকিবহাল ছিলাম না বা আমরা সেটাকে গুরুত্ব দেইনি সেটাও সঠিক নয়। ষড়যন্ত্র সম্পর্কে আমরা সবসময় ওয়াকিবহাল ছিলাম এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু 5ই আগস্টের পরিবর্তন ঘটানো হয়েছে। রাইট। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করলাম যে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বিক্ষিপ্তভাবে এই দাবিটি উঠেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হোক কোনো কোনো জায়গা থেকে। যদিও এর ভিন্ন মত রয়েছে, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, কিন্তু এরকম একটি বাস্তবতায় যেখানে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, বড় রাজনৈতিক দলটির সম্পর্কে নানা ধরনের নেতিবাচক বিষয়, অনেক ধরনের সমালোচনা, এর বিপরীতে আপনাদের পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে, মানে সাংগঠনিক পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে? কারণ এখনো তো গত 3 মাস হয়ে গেল প্রায়, এই সময়টাতে আমরা ঠিক বুঝতে পারছি না যে কোন ডিরেকশনে দলটি এগোচ্ছে। প্রথমত ছাত্রলীগকে নিষিদ্ধ করার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির বক্তব্য আমি দেখেছি, বিএনপির অনেক নেতার বক্তব্য, দায়িত্বশীল নেতাদের বক্তব্য, তারাও এটা বিরোধিতা করেছে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কিন্তু নিষিদ্ধ হয় না। এবং আপনি দেখেছেন পাকিস্তানে ইমরান খানের দলের কাছ থেকে দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, দলীয়ভাবে নির্বাচন গ্রহণ করতে দেওয়া হয়নি। কিন্তু তাই বলে কি ইমরান খানের দল নিঃশেষ হয়ে গেছে? অনেকের মত যে যদি ভোট সুষ্ঠু হতো তাহলে ইমরান খানের দলে সরকার গঠন করতো, অনেকের মত, আমি আমার মত বলছি না। তো সুতরাং কোন রাজনৈতিক দলকে, যেটি গণমানুষের দল, সেটাকে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করা কাগজে কলমে বললেও সেটি কখনো নিষিদ্ধ হয়ে যায় না। ছাত্রলীগের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আর বাংলাদেশের আমরা যখন 75-এর পরে প্রথম নির্বাচন হয় বাংলাদেশে, 79-এর যে পার্লামেন্ট ইলেকশন হয়, এই পার্লামেন্ট ইলেকশন যখন আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকের মতে সবচেয়ে কমে গেছিল সেই সময়ও আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ 35% কাছাকাছি ভোট পেয়েছিল সেই সময় 79-এ, এবং 35% বেশি ভোট পেয়েছিল। এখন একেবারে কমপক্ষে বাংলাদেশের 40 থেকে 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যে রাজনৈতিক দল বাংলাদেশের সংবিধান দিয়েছে, যেই রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ খাদ্যঘাটতি দেশ থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তরিত হয়েছে, যেই রাজনৈতিক দলের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে প্রকৃতপক্ষে যেই দলের নেতৃত্বে, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে, যেই রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আপনার প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে এবং ঈশ্বরীয় আমাদের অগ্রগতি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা যারা ভাবেন, তারা আসলে সেটি কোত্থেকে ভাবেন, কেন ভাবেন, আমি সেটি জানি না। এবং এটি অলিক একটি কল্পনা ছাড়া অন্য কোনো কিছু নয়। এই ক্ষেত্রে আমি বিএনপির বক্তব্য আমি দেখেছি, মির্জা ফখরুল আহমদ সাহেবের বক্তব্য, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য আমি দেখেছি, রেজভী সাহেব সহ অনেকের বক্তব্য আমি দেখেছি, যে তারাও এই কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ম্যান্ডেট যে অন্তর্বর্তীকালীন সরকারের নাই, সেটি তারা একেবারে পরিষ্কারভাবেই বলেছেন। সুতরাং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চিন্তা, বিশেষ করে যে রাজনৈতিক দলের নেতৃত্বে এই বাংলাদেশের সৃষ্টি, যে রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের লড়াটে অনেক বহুবিধ অর্জন, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা যারা ভাবেন, তারা আসলে কোত্থেকে ভাবেন, কেন ভাবেন, সেটি আমার কাছে বোধগম্য নয়। এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা অনেকেই ভাবেন, যেমন যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল তারা ভাবে, তারা আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে, স্বাধীনতাকে প্রতিপক্ষ মনে করে। আর আজকে যে দ্বিতীয় স্বাধীনতা যারা বলার চেষ্টা করে, তাহলে কি তারা প্রথম স্বাধীনতাকে, আমাদের যে স্বাধীনতা হয়ে এসছে, সেটিকে অস্বীকার করার চেষ্টা করছেন? সেই প্রশ্ন তো অনেকে রেখেছে। নিশ্চয়ই না, একটা তো আলোচনা হচ্ছে যে এটার একটা
টেবিলের আলোচনা যে এত বড় একটা রাজনৈতিক দলকে বা কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা যায় কিনা, যাদের জনসমর্থন রয়েছে বা জনভিত্তি রয়েছে। কিন্তু আমি আসলে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে নিষিদ্ধ করার প্রস্তাব, নিষিদ্ধ করা এবং গত 3 মাসে যা কিছু হয়ে গেছে বাংলাদেশে, এর বিপরীতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল হিসেবে আপনারা অনেকটাই কোণঠাসা এবং একটা সংকটের ভিতরে তো রয়েছেন। তো সেই ক্ষেত্রে সাংগঠনিক পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে এটা একটু জানতে চাই। প্রথমত আজকে বাংলাদেশে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে এবং কারো কারো মধ্যে এই সমস্ত মামলার আসামি হচ্ছে 6 মিলিয়ন, অর্থাৎ 60 লক্ষ। আচ্ছা, এবং একেবারে আমাদের তৃণমূল পর্যায়ের ওয়ার্ড লেভেলের কর্মীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে পুলিশ দিয়ে, তারা ঘর বাড়িতে থাকতে পারছে না। আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আপনি 5ই আগস্ট, জুলাই আগস্টের হত্যাকাণ্ড অনেকে বলছে, হত্যাকাণ্ড তো এখনো চলছে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা যার একটি পা নাই, তাকে যে পিটিয়ে হত্যা করা হলো, সেটির বিচার কি হচ্ছে? গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতাকে যে পিটিয়ে হত্যা করা হলো, সেটির জন্য কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেটির বিচার কি হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ মানুষ, যুবক, যে সেখানে প্রকৃতপক্ষে খাদ্যের সন্ধানে গিয়েছিল, তাকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করা হলো, সেটি নিয়ে কোনো উপদেষ্টা বা দায়িত্বশীল কেউ কোনো কথা বলছে? যারা আজকে সরকার পরিচালনা করছে তারা কথা বলছে? তো শুধুমাত্র এবং পুলিশকে মেরে, দায়িত্বরত পুলিশকে মেরে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। আমাদের যুবলীগের কর্মীকে উত্তরায় সে আহত অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সেখান থেকে টেনেহিস্টে বের করে মেরে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। একজন পুলিশ বাজার ওষুধ কিনতে যাচ্ছিল, তাকে পিটিয়ে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। এবং একজন পুলিশ বাড়িতে, সে যখন ডিউটিতে ছিল না, তাকে আপনার তার বাড়ি আক্রমণ করে তাকে হত্যা করা হলো। এবং আন্তর্জাতিক মিডিয়ার, আমার বক্তব্য বলছি না আমি, আন্তর্জাতিক মিডিয়ার অভিমত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নামকরা মিডিয়ার অভিমত হচ্ছে, বাংলাদেশে 3224 জন পুলিশ হত্যা করা হয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মীকে 5ই আগস্টের দিন এবং 5ই আগস্টের পরে আপনার অনেককে জবাই করে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হয়েছে। এগুলো কি হত্যাকাণ্ড নয়? শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড তো এখনো চলছে। এগুলো নিয়ে তো আপনার আমি কথা বলতে শুনি না, এবং এগুলোকে হত্যাকাণ্ড মনে করা হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 15ই জুলাই থেকে পুলিশ হত্যা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে লুটপাট, সাধারণ মানুষের বাড়িতে লুটপাট, বাংলাদেশ টেলিভিশনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়া, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে যে সমস্ত অ্যাট্রসিটিস গুলো হচ্ছিল, সেগুলোর ব্যাপারে কোনো মামলা করা যাবে না এবং সেগুলো কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। এটা কোন দেশে বসবাস করছি আমরা? এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন থেকেই যায় যে জুলাই হত্যাকাণ্ডের জন্য আপনারা অন্যদেরকে দায়ী করছেন। জুলাই হত্যাকাণ্ডের কথা বলছেন আপনি? হ্যাঁ, জুলাই হত্যাকাণ্ডের প্রসঙ্গে আসতে চাই আর কি। এই হত্যাকাণ্ডের জন্য আপনারা নিজেদের সরকারের যে দায়, সেই দায়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন বা সেই দায় স্বীকার করেন কিনা? এবং প্রাসঙ্গিকভাবে একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনার দলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু ওই সময়টাতে আন্দোলনকারীদের দমনের লক্ষ্যে ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছিলেন এবং অসংখ্য ভিডিওতে দেখা গেছে যে পুলিশ সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে। তো এই দায়গুলো আপনারা কোন যুক্তিতে অস্বীকার করেন বা করবেন? আমি সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথমত, পুলিশকে যখন আক্রমণ করা হয়, পুলিশের কি আত্মরক্ষার অধিকার নাই? পুলিশকে আপনি টেলিভাইজড হত্যাকাণ্ড হয়েছে, আপনি নিজেও দেখেছেন যে পুলিশের ভেহিকেল ঘেরাও করে সেখানে উঠে পুলিশকে খুঁচিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের উপর গুলি ছোড়া হয়েছে। এবং তখন তো পুলিশ আত্মরক্ষার তো অনেক জায়গায় যে গুলি ছোড়া নাই তার অবশ্যই ছুড়েছে। এবং সেই জন্য এই পুলিশের দায় আমরা কখনো অস্বীকার করিনি, বা সরকার পক্ষের দায় আমরা কখনো অস্বীকার করিনি, এখনো অস্বীকার করছি না। অবশ্যই দায়িত্বে থাকলে দায় নিতে হবে, কিন্তু সেখানে সেই দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকারই একটি তদন্ত কমিশন গঠন করেছিল। সেই তদন্ত কমিশন বিভিন্ন জায়গায় গিয়েছে এবং তারা স্বচ্ছভাবে তদন্ত করবে, এটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আর জুলাইয়ের হত্যা, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তো শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে জুলাই অর্থাৎ 5ই আগস্টের আগে শতাধিক। আমি নিজে জানাজা পড়েছি,
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিউ মার্কেটে একজন যুবককে যে হত্যা করা হলো, সে আমাদের যুবলীগের কর্মী। তার লাশ আমাদের পার্টি অফিসের সামনে আনা হলো। আমি নিজে, আমাদের দলের অন্যান্য নেতারা, সেখানে আরো অনেকেই ছিল, তারা সহ আমরা নিজে জানাজা করেছি। সে লাশের সৎকারও আমরা করেছি, অথচ সে আমাদের কর্মী। এটা কিন্তু কেউ অস্বীকার করছে না যে সেখানে আওয়ামী লীগ বা সরকারি দলের যারা তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু সংখ্যায় সেটা কত? আমি এক্সপ্লেইন করি একটু, এই জিনিসটা এক্সপ্লেইন করি। অথচ তার হত্যাকাণ্ডের মামলায় আপনার, এবং মামলার এজাহারে বলা আছে যে বিএনপি জামাতের, এজাহারে কিন্তু সেটা বলা আছে যে বিএনপি জামাতের নেতাকর্মীরা তাকে হত্যা করেছে, এজাহারে তাই বলা ছিল। এবং সেটার কারণে গ্রেপ্তার করা হয়েছে আপনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সহ আরো অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু মামলার এজাহারে লেখা আছে এবং পত্রিকাতে আমি নিজে পড়েছি। তাহলে কি এরা বিএনপির বা জামাতের নেতা, এই যে আনিসুল হক এবং কি বলে সালমান এফ রহমান সহ অনেকে এইভাবে আমাদের দলের, অর্থাৎ 5ই আগস্টের আগেই আমাদের বহু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং সেটির ডাটা আমরা তৈরি করছি এবং সেটি প্রকাশ করা হবে। রাইট। আরেকটি বিষয় এখানে একটু জানার রয়েছে। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, এখানে দায় আছে কিনা? অবশ্যই যদি এখানে দায় আছে, সরকারের দায় কখনো অস্বীকার করা যাবে না। এখন যেমন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে ঘেরাও করতে গেল, সেখানে যে গুলি করে মারা গেল, সেটির দায় যেমন এই সরকার এড়াতে পারবে না। এখন যেমন যে পিটিয়ে হত্যা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে, সেটির দায় যেমন সরকার অস্বীকার করতে পারবে না। এখন যেমন যে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, মব জাস্টিস বলে তো আমি কোনো কিছু বুঝি না, এটাকে জাস্টিস কেন বলা হচ্ছে? এবং বিভিন্ন জনকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হচ্ছে, সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এবং গার্মেন্টস শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেটির দায় যেমন এই সরকার এড়াতে পারবে না, আমাদের সময় যেগুলো হয়েছে সেগুলোর দায়ও সরকার এড়াতে পারে না, সরকার এড়ায়ও নি। সেজন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং সেটি জন্য গঠন করার পর তারা কাজও শুরু করছে। আমরা দায় এড়াচ্ছি বা আমাদের দায় নাই সেটা আমরা কখনো বলছি না। রাইট। একটা বিষয় নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন ডক্টর হাসান মাহমুদ, সেটি হচ্ছে যে এই জুলাইয়ের যে হত্যাকাণ্ড বা যে পরিমাণ প্রাণহানি হয়েছে, সেটির যে ম্যাগনিটিউড বা সংখ্যার দিক দিয়ে যা কিছু হয়েছে, সেটায় রাজনৈতিক যে নেতাকর্মী বা আপনার দলের বা অন্য দলের যারা নিহত হয়েছেন, তার চেয়ে অনেক বেশি সংখ্যায় নিহত হয়েছে সাধারণ মানুষ। প্রশ্নটা হচ্ছে যে এটার রাজনৈতিক যে ইমপ্লিকেশন বা আমরা যে রাজনীতির যে বাইনারি দিয়ে সবকিছুকে হিসাব করি, সেটির বাইরেও যেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের ক্ষোভ, যে সাধারণ ছাত্র জনতার মৃত্যু হয়েছে। তো সেই জায়গাটিতে আপনাদের কি এক ধরনের অনুশোচনা রয়েছে যে আসলে এই বিষয়টিকে যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল বা যেভাবে মোকাবেলা করা দরকার ছিল, অ্যাড্রেস করা দরকার ছিল, সেটি দলীয় নেতৃত্ব বলি বা সরকারের শীর্ষ পর্যায় থেকে বলি সেটি করা হয়নি? দেখুন, যে সংখ্যা তথ্য দেওয়া হচ্ছে এটি আসলে কত, সে নিয়ে তো একটা বড় প্রশ্ন আছে। যে কেউ বলেন কেউ বলেন আবার 1000 বা আরো বেশি। এটার কোনো তো এটা ভেগ টার্মে সবকিছু বলা হচ্ছে। আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে? 1500 বলা হচ্ছে সরকারি হিসেবেই, এই সরকার বলছে 1500। নামটা একটু প্রকাশ করুক, কারা কোথায় কোন জায়গায় কিভাবে হত্যাকাণ্ড হয়েছে সেটা তো কোনোদিন প্রকাশ করা হয়নি। আপনার ধারণা কি পরিমাণ হতে পারে? 324 জন যে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়াতে এসছে, সেটা তো আরো বেশি। 3224 জন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে এসছে। সেটি আপনারা যদি চান আপনাদেরকে পাঠিয়ে দিব। তো সেটি তো 1500 হচ্ছে আরো বেশি। আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটি এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। হ্যাঁ, এখানে অবশ্যই বিষয়টি যেভাবে সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথম থেকেই সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি ছিল, এই কোটার ব্যাপারে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপক সমর্থন ছিল, এবং এই বিষয়টিকে আমরা পুরোপুরি আদালতের হাতে ছেড়ে না দিয়ে যদি অন্যভাবে এটাকে হ্যান্ডেল করা হতো তাহলে ভালো হতো আমি মনে করি। এটিকে এতদূর যেতে দেওয়াটাই ভুল ছিল আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। রাইট, ধন্যবাদ। অন্তত এতটুকু আপনি স্বীকার করেছেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে ব্রডলি যদি আমি বলি যে গত 15 বছর ধরে টানা আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন আওয়ামী লীগ, এবং সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের এক ধরনের আত্মসমালোচনা হয়েছে। যখন সরকারে থাকে একটি দল তখন হয়তো সেই আত্মসমালোচনার সুযোগটি হয় না, কিন্তু এখন তো গত 3 মাস অন্তত সেই সুযোগটি পেয়েছেন। সেই চিন্তা থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে গত 15 বছরের সবচেয়ে বড় ভুল বা ব্যর্থতা কি ছিল, আপনি
একক কোনো বিষয়কে কি চিহ্নিত করবেন আলাদা করে? দেখুন, সরকারে থাকলে ভুল হবে। পৃথিবীর কোনো সরকার আজ থেকে 500 বছর আগ থেকে এবং আগামী 500 বছর পরেও কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারবে না। 500 বছর আগেও কোনো সরকার, 500 বছর থেকে আজ অব্দি কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি, বা আগামী 500 বছর পর পর্যন্ত কোনো সরকার বা তার বেশি কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারবে না। সরকারে থাকতে ভুল হবেই। আমাদের অনেক ভুল ছিল, ভুল যে ছিল না তা না, ভুল অনেকই, শুধু একটি দুটি ভুল নয়। সরকার পরিচালনা করতে গেলে অনেক ভুল হবেই। দায়িত্বে থাকতে সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? দেখুন, এখানে তো ভুল রাষ্ট্র পরিচালনা একটা বিষয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক, সেটা আরেকটি ইস্যু। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ভুল কিংবা রাজনৈতিক ভাবে কোন ভুল, সেটি আরেকটি, দুই রকম বিষয়। যেহেতু রাজনীতির কথা হচ্ছে, আমি মনে করি যে বিএনপি কে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি আমার দলের অভিমত নয়। আমি বলবো যে এটি আমার দলের অভিমত নয়, এটি ব্যক্তি ডক্টর হাসান মাহমুদের অভিমত হচ্ছে। আমি মনে করি বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন করেছে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, বাট যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকোমোডেট, অর্থাৎ নির্বাচনে আনতে আমরা ব্যর্থ হয়েছি। সেটি অর্থাৎ 14 সালে, 18 সালে তার নির্বাচনে এসেছিল, কিন্তু 14 সালে এবং 24 সালে নির্বাচনে আনতে না পারাটা, সেটি আমি মনে করি আমাদের একটা রাজনৈতিক ব্যর্থতা ছিল। যদিও বিএনপি সবসময় এই উপলব্ধি কি আপনার এখন এসছে না ওই সময়টাতেই হয়েছে? বলে দিই, যদিও বিএনপি সবসময় আপনার নির্বাচন বর্জন করার পথেই হেঁটেছে, নির্বাচন প্রতিহত করার পথে হেঁটেছে, তারপরও আমি মনে করি যে আমরা যেহেতু দায়িত্বে ছিলাম, সরকারে ছিলাম, আমরা তাদেরকে আনতে পারি, সেটা আমাদেরও ব্যর্থতা। যদিও তারা সবসময় আমাদেরকে এইভাবে ব্যর্থ করার চেষ্টা করেছে, কিন্তু সেটা আমাদেরও ব্যর্থতা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি অবশ্যই আমার দলীয় অভিমত নয়, আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু দলীয় ফোরামে কি আপনি এটি নিয়ে কখনো কথা বলেছেন, বা আপনার এই চিন্তাটা পরামর্শ হিসেবে? ফোরামে নানা সময় নানা কথা হয়েছে, বা আমাদের বিভিন্ন ফোরামে কথা হয়েছে। এগুলো দলীয় ফোরামে সেভাবে বিশদ আলোচনা হয়েছে তা নয়, তবে বিএনপিকে নির্বাচন আনার ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে, দলীয় ফোরামে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। হাসান মাহমুদকে একটা ভিডিও বার্তা দিতে দেখলাম। হাসান মাহমুদ বলল কি, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায়। আপনারা যারা আছেন দেখেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে 5ই আগস্টের পূর্বে আপনারা রাস্তায় নেমেছেন। কোনো কারণে আবার যদি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টের কোনো একটা দূষর অনুচর আবার রাষ্ট্র কাঠামোতে অনুপ্রবেশ করে, সর্বপ্রথম যাকে টার্গেট করবে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ফ্যাসিস্টদের এগেইনস্টে গত 16 বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে, আপনাদের বর্তমান এমন কি অবস্থান তৈরি হলো যার কারণে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দূষরও আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায়? তারা আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদেরকে বলে আমরা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য, আর আপনারা যারা আছেন আপনাদের সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজ করতে তারা কমফোর্ট প্রকাশ করে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে একটা জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে। এই জেনারেশন কনফ্লিক্টে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ, যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্ব, এই কৃতিত্বকে অবজ্ঞার সুরে তারা সেটাকে দেখছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয়ক, এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গালি হয়ে গেছে অলমোস্ট, তাই না? আমাদের কিছু অপরাধ আছে। আমাদের 1 নম্বর অপরাধ সেটা হচ্ছে 5ই আগস্টের পূর্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। এটা হচ্ছে আমাদের প্রথম অপরাধ। আমাদের 2 নম্বর অপরাধ, 5ই আগস্টের পূর্বে আমাদের সাথে যত ধরনের লিয়াজু করার চেষ্টা করা হয়েছে, সমঝোতা করার চেষ্টা করা হয়েছে, আয়না ঘরে রেখে ডিজিএফআই দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জোর জবরদস্তি করে আমাদেরকে নেগোশিয়েট করতে বাধ্য করেছিল, তখন আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সাথে কোনো ধরনের সমঝোতা যাই নাই। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপরাধ। আমাদের 3 নম্বর অপরাধ, 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়
গ্যাস্ট্রোম গণরুম নামে যে ধরনের টর্চার সেলগুলো ছিল, 5ই আগস্টের পরে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রোম গণরুম নামে কোন ধরনের টর্চার সেল নাই। এটা যে নাই সেটা করতে দেওয়া, সেটা হচ্ছিল আমাদের 3য় নাম্বার অপরাধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো অপরাধ, তারা টেন্ডারবাজিতে জড়িত না, তারা চাঁদাবাজিতে জড়িত না, তারা যে রাজনীতিবিদ রয়েছে, বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো রয়েছে, বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেগুলোর প্রতিনিয়ত সমালোচনা করে। এটি হচ্ছে তাদের সর্বোচ্চ অপরাধ। ভাই গুলি খাইছে আবু সাইদ, গুলি খাইছে মুগ্ধ, ট্রাম্প পাইয়া গুলি খাইবে না। এখন যদি কেউ মনে করে আমাদের দ্বিতীয় জাতির পিতা ট্রাম্প, তাহলে মনে করে আমাদের কিছু করার নাই। ট্রাম্প আইসা গুলি খাওয়ার ঠেকায় পড়ে নাই, গুলি খাইলে আমরাই খাবো। আপনি ছাত্র শিবির করেন, ছাত্র দল করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, গণ অধিকার পরিষদ করেন, ডাজেন্ট ম্যাটার। আপনি হাসিনার বিপক্ষে, আমি আপনার পক্ষে। তো এখানে আসার পরে একটা ছবি দেখতে পাইলাম, সেখানে একটা ব্যক্তি, উনি মানে আমি স্পষ্টই দেখছি, আমার ফ্রেন্ড লিস্টেও ছিল অন চাপনের টাইম আমার সাথে, মানে আমি যেন কলাপাড়ায় থাকতে না পারি এরকম কথাবার্তা। তো তাকে নাকি ধরছে, সে ছাত্রলীগ করে। তো তার পাশে আরেকটা ছেলে ছিল পাঞ্জাবি পরা, এম্বোটারি করা, যুবলীগ। উনি আসছে এখানে আমার সাথে হাত মিলাইতে, কাফি ভাই মানুষজন চিনে ফেলছে যে উনি ছাত্রলীগের সেই লোক, যুবলীগ। এখন তো মানুষজন খেপে গেছে যে ওনাকে মারবে। তখন আমি ইন দিস টাইম চিন্তা করলাম যে ওনাকে যদি এখানে পিঠে মাইরেই ফেলায়, তখন জিনিসটা আমাদের জন্য লজ্জাজনক। তা আমি চিন্তা করলাম, শান্ত করার চেষ্টা করলাম যে আমাদের প্রশাসন আছে, পুলিশ আছে, সেনাবাহিনী বাইরে মাঠে আছে, তাদের হাতে আমরা তুলে দেই। অনেকক্ষণ ট্রাই করছি, যে ওই দেখেন হাতেও ছিগে হয়ে গেছে। সো ট্রাই করার পর হয় নাই। আমি জানি না আমার ট্রাই করাটা ঠিক হয়েছে কিনা, মানে তাকে একটু সেভ করাটা ঠিক হয়েছে কিনা আমি জানি না। কারণ আমরা জানি আমাদেরকে গরুর চামড়ার মতো ভ্যানের উপর উঠে পড়াইছে, আমরা জানি আমাদের বুকে গুলি চালাইছে, আমরা জানি আপনার হচ্ছে গিয়া ওই ভাই ফাইবারের নাম কি জানো, মুগ্ধ ভাই, যাকে ফাইবারের টপ লেভারে ওঠার মতো একটা মানুষের, একটা ছেলের ফ্রিল্যান্সিং স্বপ্ন থাকে, যেই মুগ্ধ মিসিং, ফাইবার তাকে নিয়ে পোস্ট করে, সেই মুগ্ধ আমাদের কাছে মিসিং। এখন আমাদের কাছে আবু সাইদ মিসিং। তো আমি জানি না ছাত্রলীগ সেই ভাইকে আমার একটু সেভ করাটা ঠিক হয়েছে কিনা, সেভ করা ঠিক হয়েছে কিনা জানি না, কিন্তু ট্রাই করছি যাতে করে মানুষ তাকে পিঠে মাইর না ফেলে। তো এন দিস টাইম আমি পারি নাই, তাকে মানুষজন ক্ষিপ্ত জনতা তাকে মারছে এবং এখন সে ভিতরে আছে, পুলিশ আসছে গাড়ি নিতে, এই অবস্থায় আছি। সর্বমোট আমরা ওইটাই বলতে চাই, ছি হাসিনা লজ্জায় বাঁচি না, হাসিনার দুই গালে ফাঁসি 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 চাই, কার ফাঁসি চাই, কার ফাঁসি চাই, পালাইছে রে পালাইছে, কে পালাইছে, কে পালাইছে, কাউয়া কাদের পালাইছে। আওয়ামী লীগের কিন্তু আমরা ওদেরকে চাই না বা ওদেরকে ঘৃণা করি, কিন্তু ওদের তো একটা বিশাল জনগোষ্ঠী আছে, আমাদের ভিতরে কেউ কেউ ঢুকে থাকে, ঢুকে ঢুকে আমাদের তথ্য প্লাস করে। মূলত দেখেন রক্তের দাগ শুকায় নাই, আমরা কিছু ভুলতে পারি নাই, তার ভিতরে তারা আবার তারা আবার পালন করতে আসে। এরা আমাদেরকে কি পরিমাণ পোড়াইছে, মারছে, গুলি করছে। ওরা বলছে, আপা বলছে হেলিকপ্টার থেকে পানি দিয়ে দিচ্ছে, গুলি দিছে। ওরা অনুতপ্ত হওয়া উচিত যে ভাইয়া সরি। ওরা না, ওরা আবার ক্ষমতায় আসতে চায়। আসো, খেলা হবে। তারা 7 মিনিট খেলতে চায়, আমরা বলবো তোমরা যে কয় 7 মিনিট খেলতে চাও আসো। ভাই গুলি খাইছে আবু সাইদ, গুলি খাইছে মুগ্ধ, এই আমরা নাম দুইটা পরিচিত, কিন্তু এর আগেও নাম না জানা কত মানুষ গুলি খাইছে। ট্রাম্প পাইয়া গুলি খাইবে না। এখন যদি কেউ মনে করে আমাদের দ্বিতীয় জাতির পিতা ট্রাম্প, তাহলে মনে করে আমাদের কিছু করার নাই। না আসেন, ট্রাম্প আইসা গুলি খাওয়ার ঠেকায় পড়ে নাই, গুলি খাইলে আমরাই খাবো। তো আমরা আর গুলি টুলি খাইতে চাই না, যা খাইছি শেষ খাই। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত যদি কিছু জানানো থাকে অবশ্যই জানাবেন লিখে। অবশ্যই লিখে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন, আপনারা কি বলবেন, আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে। হাসাও মাহমুদ ওরফে হাসান মাহমুদ, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসান মাহমুদ, হাসাও মাহমুদ, যেটাই বলেন না কেন তাকে নিয়ে কিছু বলার আছে আপনাদের, কি বলবেন আসলে। এই হাসান মাহমুদ ওরফে হাসাও মাহমুদ, তিনি যে কথা বলতেছেন খুব সুন্দর সাবলীল ভাষায়, যখন ক্ষমতা ছিল তখন কিভাবে কথা বলেছে সে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে?
আপনাদের কাছে কি মনে হয়? আপনারা কি মনে করেন আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াতে পারবে আর কোনোদিন এই বাংলাদেশ শাসন করতে পারবে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।